আজকে বেশ দেরিতেই ঘুম ভেঙেছিল। তো আয়ুষ্মানকে টিফিনে বানিয়ে দেওয়ার জন্য আমি একদলা আটা বের করেছি। রাত্রিবেলা একটু বেশি করে আটা মেখে রাখি, জানি যেদিন দেরি হয়ে যাবে সেদিন ঝটপট ওকে মোগলাইটা বানিয়ে দিতে পারি। ভীষণ ভালো হয়, ভীষণ টেস্টি হয়। আজকে টিফিনে ওকে মোগলাই দিয়েছিলাম। কিভাবে বানাই সেই রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করবই, আর নিত্য নতুন বিভিন্ন টিফিনের রেসিপি এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আর একটা জিনিস না দেখালেই নয়, সেটা হচ্ছে এক দিন আমি এই ডিসানোর পাস্তালিশিয়াস এলবো পাস্তাটা দিই, যেটা ময়দা ফ্রি, নো সুগার, নো কোলেস্টেরল, জিরো ট্রান্স ফ্যাট, নো অ্যাডেড আর্টিফিশিয়াল কালার। এটা কিন্তু পুরোপুরি মানে 100% ড্রুম হুইট দিয়ে তৈরি, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং চটজলদি যে কোনো টিফিন বানিয়ে দেওয়ার জন্য কিন্তু একটি আদর্শ অপশন। যদি তোমরা এটা কিনতে চাও ভীষণ সহজে বাড়ি বসেই পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই পারচেস করো। তো কিভাবে মোগলাইটা আজকের বানিয়েছিলাম সেটা দেখাই। পাস্তার রেসিপি তো আমি তোমাদের সঙ্গে প্রায়শই শেয়ার করি, কারণ আমার হাজব্যান্ড থেকে ছেলে থেকে সবাই ভীষণ ভালোবাসে পাস্তা খেতে। আর যেহেতু ওটা ড্রুম হুইট দিয়ে তৈরি, আমি এতটুকু চিন্তা করি না যে কি ওটার কোনো ক্ষতি হবে বা কিছু, যেহেতু আমি ময়দাটা সবসময় অ্যাভয়েড করতে চাই, তোমরা সেটা ভালো করেই জানো। যাই হোক, আজকে যে আমি মোগলাইটা বানিয়ে দিচ্ছি সেই রেসিপি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তবে এই যে রেসিপিটা এখন দেখাচ্ছি, এটা কিন্তু তোমরা শুধুমাত্র বাচ্চাদের টিফিনের জন্য নয়, নিজেদের জন্য অনেক সময় বিকেলবেলা খেতে ইচ্ছে করে না, সেই সময় বানাতে পারো, বা হাজব্যান্ড অফিস থেকে ফিরবে তার জন্য একটা টিফিন অপশান কিন্তু এটা হতে পারে। তো আমি ওদিকে বড় করে একটা রুটি বেলে রেখেছি। আচ্ছা, এই মোগলাইটা বানাবার জন্য কোনো রকম তোমায় ময়দা মেখে রাখতে হবে তা নয়, তুমি আটা দিয়েই, যে রুটির আটা আমরা মেখে রাখি রাত্রিবেলা, সেটা দিয়েই বানাতে পারো। তো এখন আমি এর মধ্যে কিছুই না, সিম্পল একটু পেঁয়াজ কুচি করে নেব। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু গাজর কুচি করেও দিতে পারো, আমি মাঝে মধ্যেই দিই, গাজর দিই, ক্যাপসিকাম কুচি করে দিই। যখন আমার হাতে সময় থাকে তখন আমি এগুলো করি। যেহেতু আজকে হাতে একেবারেই আমার সময় নেই, আমি আগেই কিচেনে ঢুকেছি ও টিফিনটা বানাবার জন্য। আর রেগুলার একই টিফিনও নিয়ে যেতে চায় না, যার জন্য ওকে আমাকে একটু এদিক ওদিক করে ঘুরিয়ে দিতে হয়। কখনোই মানে আটা মাখা দিয়ে আমি ওকে এগরোল বানিয়ে দিই, কখনো মোগলাই বানিয়ে দিই, মানে যেদিন আমার দেরি হয়ে যায়। আর না হলে আমি ওকে একটু অন্যরকম ধরনের টিফিন বানিয়ে দিতে পছন্দই করি, কারণ এতে আমার নিজেরও কাজ শেখা হয় আর আয়ুষ্মান মন দিয়ে সেই খাবারটা খেতে পারে। আর যেহেতু এখন বিভিন্ন বাচ্চারা বিভিন্ন ধরনের বাইরের খাবার থেকে শুরু করে চটপটা ফাস্টফুড নিয়ে আসে টিফিনে, ওরও একটা ইচ্ছে হয় যে ও এরকম কিছু খাবে, কিন্তু ওকে আমি এখনও পর্যন্ত এটাই বুঝিয়ে রাখতে পেরেছি যে বাইরের খাবার বা ওই ধরনের খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। যাই হোক, দেখলে এর মধ্যে দুটো রসুন টুকরো নিয়ে আমি কুচি করে দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, নুন দিয়েছি, আর একটা ডিম ফেটিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। রসুনটা অবশ্যই দিতে হবে। এর মধ্যে বললাম যে অনেক ধরনের সবজি দিতে পারো, অনেকে বিস্কুটের গুঁড়ো দেয়, কিন্তু আমি বলবো ওসব দেওয়ার কোনো প্রয়োজন নেই। সিম্পল ওই পুরো ব্যাটারটা এর মধ্যে দিয়ে এখন আমি এটাকে তেল দিয়ে ভালো করে ভাজবো। তো যেহেতু আমার এই তাওয়াটা একটু ঢালু টাইপের, অল্প তেল দিলেই মনে হয় অনেকটা তেল দিয়েছি, কিন্তু এটা কিন্তু অল্প একটু তেল দেওয়া। আর দেখো, আমি এই সময় ঘুম থেকে উঠেই কিচেনে চলে এসেছি। মুখ চোখের অবস্থা মনে হচ্ছে আমার চোখে এখনও এক রাশ ঘুম, কিন্তু কিছু করার নেই, আমাদের দায়িত্ব আমাদেরকে ঘুম থেকে তুলে দেয়। আমাদের মনে হয় যে না, আমি যদি এখন ঘুমিয়ে থাকি হয়তো একটা বাউলির প্যাকেট দিয়ে আমি ওকে পাঠিয়ে দিতে পারি, কিন্তু না, তাতেও না মন ভরবে না পেট ভরবে। এক দিন হয়ে যায় আমার ঘুম থেকে উঠতে পারি না, যেহেতু অনেকটা রাত করে আমি ঘুমোতে যাই। এরপর এপিটোপিট করে আমি এটাকে সময় নিয়ে ভেজেছি, কারণ ভেতরটা বেশ মোটা হয় তো। আর এই একটা মোগলাই দিলে বেশ বাচ্চারা না মিলে ঝুলে খেয়ে নিতে পারে, একটা ডিম দিয়ে সব কিছু বানিয়ে নিতে পারবে। তো একটা টমেটো সসও দিয়ে দিয়েছিলাম। আবার জলের ওপর দিয়ে গেলে কি হবে তোর? চাকায় জল লেগে যাবে না? আয়ুষ্মান দেখো কত বড় হয়ে গেল। হ্যাঁ, ওর বাবার সাইকেল শেখাতে শেখাতে ওর প্রথমেই এত বড় সাইকেল কিনে দিয়েছিল। ছোট তখনও 7 বছর 8 বছর বয়সে এই সাইকেলটা কিনে দিয়েছে। 8 বছরের বাচ্চা চালাতে পারে? আবার পাকামো করে উঠে বাবা, এই আস্তে আস্তে চলো, গাড়ি আসছে তো। উমা। উমা। কেন? ওই যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যেতে। হাওয়াটা ভরিয়ে যায় না। না, এখন পারবে না। চ। ও চলে আসুক।
না ও পারবে না, ও যাবে। ওই যে ওই দোকানটা দিয়ে এরপরেই সন্ধ্যা হয়ে গেছে। আসলে কি সকাল থেকে আয়ুষ্মানের সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে সারি, ও টিউশন থাকে, তাই রান্না বান্না ঝটাপট আমাকে সারতে হয় যাতে টাইম মতন ওদেরকে খাবার দাবারগুলো দিতে পারি। আর জানো তো আয়ুষ্মান যেহেতু এখন একদমই ভালোভাবে সাইকেল চালাতে শিখে গেছে, তারপরে ওর বাবা কিন্তু ওকে পুরোপুরি একা ছাড়ে না। ওদের ক্লাস 6 থেকেই মোটামুটি বাচ্চারা স্কুলে সাইকেল নিয়ে যেতে পারে, আর ওদের রাখারও জায়গা আছে। সব বাচ্চারাই সাইকেল নিয়ে যায়, যারা একটু দূর থেকে যায় বা কাছাকাছি যায়, ধরো যেমন আমাদের বাড়ির ডিস্টেন্সে সাইকেল নিয়ে যাওয়াই যায়। কিন্তু এখনও পর্যন্ত আমি 6 থেকে তো ছাড়িনি, এখন 7-এ উঠেছে, তারপরেও কিন্তু আমরা ওকে একবারে একা সাইকেল দিই না। একা পাঠাবার বা একা ছাড়বার বয়স তো চলে যাচ্ছে না, অনেক বয়স আছে, ঠিক সময় মতন সব কিছু হবে। আমি তোমাদের বলি না আয়ুষ্মান দেরিতে হাঁটা শিখেছে, দেরিতে বসতে শিখেছে। আমাকে অনেকেই বলতো 7 মাস হয়ে গেছে এখনও বসতে পারে না, পিছনে বালিশ দিয়ে বসতে দাও। আমি বলতাম ঠিক সময় মতন শিখে যাবে। যখন 2 বছর বয়স হয়ে গেছে তখনও টলমলো পায়ে হাঁটে। অনেকে বলতো হাঁটতে শেখেনি, তুমি বাচ্চাকে তুমি ডাক্তার দেখাও, এই করো ওই করো, অনেকে বলতো। আমি বলতাম ঠিক সময়, সারা জীবন আছে হাঁটার জন্য। আয়ুষ্মান যখন 2.5 বছর 3 বছর প্রায়, তখনও স্কুলেও ভর্তি হলো, তখনও সম্পূর্ণরূপে কথা শিখলো, হাঁটা শিখলো, দৌড়ানো শিখলো। এখন তো সবাইকে ছাড়িয়ে চলে যায়, কথাও শিখেছে দেরিতে। তাই আমি কোনো সময় ওকে, বিশেষ করে আমি বলতে পারো, কোনো দিন প্রেশার দিয়ে কিছু শেখাইনি বলেই হয়তো আমার মনে হয়েছে যে ও দেরিতে শিখছে। আসলে একার সংসারে ওর সাথে আমি বকবক করবো, ওকে হাঁটাবো না নিজের ঘরের কাজ করব। তো সেই জন্য আমি নিজে থেকে ওকে কোনো কিছুই প্রেশার দিয়ে শেখাতে পারিনি, ও নিজেই সবটুকু শিখেছে। এই যে সাইকেল, ওর বাবার প্রচুর অবদান আছে ওকে সব কিছু করার পেছনে, কিন্তু তারপরেও আমরা ওকে ঠিক সময় মতন সব কিছু, মনে করি এটাই যে সব কিছুর একটা সময় আছে। তো সেই সময়টা আমরা নিজেদের জীবন দিয়ে বুঝি। যেমন ক্লাস 9 পর্যন্ত গাইড করা বাচ্চাদের খুব দরকার, এই টাইমটা খুব ইম্পর্টেন্ট একটা টাইম। নিজেদের লাইফ দিয়ে তো বুঝি, এই সময় থেকেই কিন্তু আমাদের নানান ধরনের পরিবর্তন আসে, সেটা মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক। এই সময় যদি বাচ্চাকে একবার ছেড়ে দিই এবং সে যদি বুঝে যায় আমাকে তো বলবার কেউ নেই, সে লুকিয়ে লুকিয়ে অনেক কিছুই করতে চাইবে। তাই এই সময়টা মা বাবাদেরও খুব সাবধান থাকা দরকার। 9 হয়ে গেলে আশা করি ও নিজের ভালো মন্দটা কিছুটা হলেও বুঝতে পারবে, এটা আমার মনে হয়। তো ছেলেদেরও সেম, যতদিন না তাদের হরমোনাল চেঞ্জেস হচ্ছে ততদিন ছেলে মেয়ের মধ্যে খুব একটা পার্থক্য থাকে বলে আমার মনে হয় না। যাই হোক, সেটা যার যার দৃষ্টিভঙ্গি। এরপরে আমি চলে এসেছি এই সময় না চা করব। কিছু ক্ষেত্রে নিজের লাইফে সেলফ কন্ট্রোল খুব দরকার। আমি তোমাদের কদিন আগে বললাম না ভীষণ প্যালপিটেশন হচ্ছে, আমাকে অনেকেই বলো পায়েল থাইরয়েডটা টেস্ট করো। আমি কিন্তু থাইরয়েড টেস্ট করিয়েছিলাম, আমার কিচ্ছু নেই। তারপরেও মনে হয় ঠিক আছে বলছে যখন একবার করিয়ে নেব। আমার প্যালপিটেশন হয় অ্যাকচুয়ালি গ্যাস থেকে, অত্যাধিক পরিমাণে যদি আমার ওই বলেন আর ফ্লাফিনেস, একটা ওভারওয়েট, একটা ওভার মানে সব কিছু মানে একটা কিছু ভারী হয়ে গেছে শরীরটা আমার, তখনই দেখেছি হার্টবিটটা বেড়ে যায়, অ্যাংজাইটি কাজ করে, নানা ধরনের ওভার থিঙ্কিং হয়, তখনই হার্টবিট আমার বেড়ে যায়। তো আমি এই সময় গরম জলটা বেশি করে খাই, আমার আসলে হজম শক্তি এই সময় একটু দুর্বল থাকে, তাই জন্যই হয়। তো চা করেছিলাম কারণ এটা একটা নেশা, তো দুধ চাটা করেছিলাম ভালো করে তেজপাতা দিয়ে, তার মধ্যে এলাচ দিয়েছিলাম, আদা দিয়েছিলাম, কিন্তু খেলাম না। শেষ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করে আমি ঠিক লিকার চাটাই করলাম। আর এই যে আয়ুষ্মানের জন্য দুধ চা নিলাম, আমার জন্য লিকার চা, আর এই যে একটু বেশি নিজের জন্য তো করেছিলাম 80-টা, আর আমার ভাবলাম পরে খাবো, রেখে দিয়েছিলাম। তো এই হচ্ছে সন্ধ্যার কাজগুলো টুকটুক করে হচ্ছে, চলো বাকি কাজও তো সারতে হবে। আজকে রোল করে ইচ্ছে করে দুপুরবেলা ঘুম পাড়ালো আমাদের সবাইকে, যাতে আমাদের না কেনাকাটাটা যাতে না হয়। আজকে বললে পাশে আসো ঘুমাও, কি ভুলভাল কথা বলো তুমি ক্যামেরার সামনে। আরে পাশে আসে ঘুমাও মানে কি বিছানায় ঘুমানোর জন্য? আরে আমি বললাম তুমি দেখো আমার শরীরটা খারাপ লাগে, এই ঘরে এসে মোবাইল ঘাটবে, এবারে ও ছেলেও ফোন দেখতে, ফোন না ও টিভি দেখতে থাকছে। আমি যে তুমি এসে শুলে তবে ও শোবে, শুধুমুধু টিভিটা 4টে অবধি চালিয়ে রেখেছে। তুমি কথার টোনগুলো এমন করে বলো না। না না ওইটা বুঝে নেবে, পাবলিক জানে আমার যে বুদ্ধু আছে লোকটা। হ্যাঁ আমার কথাই এরকম। আর ওই কি বলে এখন এলো, তোমার চা গরম করে দিই। আমি তো দুধ চা খেলাম না, আমি তো হাঁটতে হাঁটতে এসেছিল। ওকে ডাকলে না কেন? চা ছিল তো, ওকে একটু চা দিতাম।
সচিনের শরীরটা ভালো না, সচিনের ওর একটু ম্যানিয়াগ্রস্ত আছে, খালি ভুলভাল টেস্ট করাবে সচিনটা, জানো তো। শরীরটা খারাপ করেছে নো ডাউট, ও এখন মানে একদম ডায়েট, যে ছেলে এত ওর হবে না কেন, ফ্যাটি লিভার কেন হবে না, খালি কোল্ড ড্রিঙ্কস খাবে, জানো তো। সচিন এত ভালো ছেলে এমনিতে, ওর কোনো রকম নেশা নেই, কোনো রকম না। ধরো কোনো রকম অকেশন পারপাসে যখন এরা একটু পার্টি ফার্টি করে, টাচউড আমাদের যত এই ধরো আমাদের যত বন্ধু বান্ধব আছে কারোরই কোনো রকম, তোমাদের আশিসদার কিন্তু কোনো মানে সিগারেট অনেক ছেলেদের থাকে না স্মোক করে, তোমাদের আশিসদার সেই রকম সেই স্মোক করারও নেশা নেই। কেউ যদি দেয় ও খেতে পারে এরকম ব্যাপার, বা ধরো ইচ্ছে করলো সব খেতে পারে এগুলো, কিন্তু ওর কোনো নেশা নেই। খৈনি খেতে পারে, গুটকা খেতে পারে, সব খেতে পারে। কেউ ধরো খাবে একটু এরকম ব্যাপার, কিছু করতেই হবে এরকম ব্যাপার ওর একদম নেই। আমি মানে এই ব্যাপারটাতে খুব লাকি। আর দ্বিতীয়ত হচ্ছে, আর সচিনকে ফোর্স করলেও কোনো জিনিস মুখে দেবে না ও। মানে ও বিহারি ছেলে, সচরাচর তো ওরা একটুখানি গুটকা টুটকা খায়, কিচ্ছু কোনো নেশা নেই, কিন্তু বেচারার ফ্যাটি লিভার ধরা, খালি কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, জানো। কিন্তু ওই একটাই ওকে ক্ষতি করে দিয়েছে বেচারাকে, কি আর করবে বেচারা। বাড়িতে গিয়ে নাকি অনেক মটন খেয়েছে। কত খাবে, ওই তো চেহারা ওর, মাটন আর ও কত খেতে পারে। আমরা রেগুলার যে হারে মাছ মাংস খাই, ও কি ছোট থেকে শুরু করে তত খেয়েছে? ওদের তো অত মাছ মাংসের ইয়ে নেই, আমাদের যেমন ছোট থেকে আমরা মাছ মাংস ডেলি খেয়ে বড় হয়েছি। কত খাবে, অকেশন পারপাসে হয়তো খাবে। আমাদের যেমন রেগুলার ধরো মাছ হয়, তো আমরা কি করি, হালকা পাতলা মাছ করি। আমরা হালকা পাতলা মাছ করি মানে জিরা দাওয়াটা দিয়েও ঝোল করি, তারপরে সবজি টবজি দিয়ে ঝোল করি। ওদের মাছ হবে মানে সেই একবারে রসুন পেঁয়াজ তেল টেল দিয়ে, আমরা যেমন মাংস হলে খাই। বলছে ওইভাবে খাওয়া যায়, আমি বলে হালকা তেল দিয়ে, বলে না ওইভাবে খাওয়া যায়, আমি ওইভাবেই তোকে খেতে হবে। বললাম না, ওরা মাছ খাবে মানে তেল মশলা দিয়ে রগ রগে করে একদম খাবে। ওই জন্যই তো আমাদের পেট খারাপ হলে কি করি আমরা, পাতলা করে জিরা দাবাটা দিয়ে ঝোল খাই, একদিন দুদিনে আমাদের শরীর ঠিক হয়ে যায়। না এটা গরম করো, আমি খাবো না চা, আমি তো খাবো। তুমি একাই 2 কাপ খেয়ে নেবে? ছোট ছোট কাপ, বড় কাপটা দাও। আছে কাপটা। জল খেয়েছো আগে? হ্যাঁ, আমি খুব জল খাচ্ছি। বাহ, ভেরি গুড। নিজের খেয়ালটা নিজে রাখবে, কারণ এই হাটে করে জল দেওয়ার মতন বয়স আর তোমার নেই। এখন না ভীষণ এগুলো হেকটিক লাগে, ওইকে জল দিচ্ছে, আমার ছেলেকে তো জল না দিলে খাবেই না। কি স্বভাব হয়েছে রে ভাই, করে দিয়ে এই অবস্থা হয়েছে। এখন আর করে দিই না, এখন স্বাবলম্বী হয়েছে। সেদিনকারে যে স্বপ্নটা দেখেছিলাম, ওই দিন নাকি অনেকে ওরকম স্বপ্ন দেখেছে, জানো কি জানি কি ছিল, ওই যে আমি স্বপ্ন দেখলাম আশিস কার কোনো একটা সুন্দর মেয়ের সাথে ফোনে কি কথাবার্তা বলেছে, কি একটা রিলেশনে এরকম একটা স্বপ্ন দেখলাম না। সেই মুহূর্তে আমি দেখছি লাস্টে আমি যখন চলে যাই, মানে আমি পালাচ্ছি, ওর স্বপ্নে বললাম না যে দৌড়ানো যায় না, আমি কিছুতেই দৌড়াতে পারছি না। আমি ভাবছি ও তো ফলো করছে, আমি ভাবছি আমি কিছুতেই ওকে দেখাবো না, আমাকে ওর চোখের আড়াল হতেই হবে। তাও দেখছি ওরা কি সব জিনিস নিয়ে তাকিয়ে আছে, আমাকে ডাকছে। তারপরে আমি তখনও ভাবছি ওর কিছু প্রয়োজন হবে না তো, কোনো জিনিসের দরকার হবে না তো, তখনও স্বপ্নের মধ্যেও আমি ভাবো অবস্থা। কি রান্না করবো রাতে, চিকেনটা বের করে রেখেছি। কিন্তু বললে মাশরুমটা করবে। ও মাশরুম করবো, হ্যাঁ মাশরুম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চিলি মাশরুম করে নি। আমি এর আগে দু একবার না একবারই হয়েছিল, মাশরুম কিনে এনে রেখেছিলাম আর না নষ্ট হয়ে গেছিলো, খুব তাড়াতাড়ি মাশরুমগুলো নষ্ট হয়। তো এই জন্য গতকাল এনেছি, আর আজকেই ভাবলাম না রান্না করে নিই, সেই সবজিপাতি কিছু না করে বরঞ্চ মাশরুমটাই করি। তো এইগুলো কিনেছিলাম 50 টাকা করে বলেছিল, তো বললো লাস্ট 2 প্যাকেট নিলে 90 টাকায় দিয়ে দেবে। তো আমি 2 প্যাকেটই নিয়ে নিয়েছিলাম, ওর কাছে 2 প্যাকেটই ছিল, মাশরুমগুলোর একদম ফ্রেশ ছিল। তো যথারীতি যতটা মাটি লেগে থাকে সেগুলোকে খুব পরিষ্কার করে অন্তত প্রথমে 4-5 বার আমি ভালো করে ডলে ধুয়ে নিয়েছি, মানে গায়ে যতটা ময়লা থাকে একদম রোগড়ে আমি ধুয়ে নিয়েছি। আর এটা তো খুবই দরকার, আর খাওয়াটাও তো ভীষণ ভালো না, মাশরুম সচরাচর আমার ঘরে তো খুবই কম আসে, খেতে চায় না আসলে সব সময় কেউ,
যদি সেটাকে খুব ভালো করে একদম কষা কষা করে বা চিলি মাশরুম করি তাহলে ঠিক আছে, কিন্তু আজকের বললো যে মাশরুম কষা খাবে। আমিও একটু নিত্য নতুন রান্না এক্সপেরিমেন্ট করতে ভালোই বাসি, যদিও আমি ইউটিউবে দেখে নিই কিন্তু তারপরেও নিজের কিছু এক্সপেরিমেন্ট থাকেই। তো মাশরুমগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরেও আমি একটু গরম জল তার মধ্যে নুন ফেলে এগুলোকে চুবিয়ে দেবো। মাশরুম আগে থেকে না কাটবে না, আমি যা দেখলাম কেটে যদি রেখে দিই মাশরুম কালো হয়ে যায়, আয়রন থাকে তো ভীষণ কালো হয়ে যায়, ওই জন্য আমি জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি। আর কেটেছি একদম জাস্ট মানে আঁচে দেবো তার আগে আগে এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটেছিলাম। তো দেখো কেমন রসগোল্লার মতন লাগছে না, এটা কিছুক্ষণ চুবোনো থাক। ও আমি একটা জিনিস ভুলেই গেছি, সেই সকালবেলা রেখেছিলাম, এই যে সকালে কি বেলার দিকে ফার্মেন্টেশনের জন্য এখানে রোদটা আসে তো এখানে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি গেজে যায়, ফুলে 4 ডবল হয়ে গেছে। ইডলিটা একদম ভালো ফ্লাফি ইডলি হবে এতে, ওই জন্য আমি এটা বানিয়ে রেখে দিয়েছি, কালকে জল খাবারে হবে ইডলি। জল খাবারে বানাবো, দেখো আজকে এই রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে। বাড়িতে তোমরা বানাও, আমি বলছি ঘরে সবাই ভালো খাবে। অনেকেই তো রাতে রুটি খাও, আমরা যেমন রাতে রুটি খাই তার জন্য আমাদের আলাদা করে একটা তরকারি বানাতেই হয়। আমি সচরাচর দুপুরে বানাই না, আমি একেবারে রাতে একটা আলাদা তরকারি করি। তো কিছুই না, সামান্য পরিমাণে এখানে গোটা জিরে দিলাম ফোড়নে, আর দিয়েছি তেজপাতা। অনেক ধরনের ফোড়ন দেখায়, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আমি এগুলো কিচ্ছু দিই না, কারণ আমি যে গরম মশলাটা বানিয়ে রাখি সেটার একটা আলাদা ফ্লেভার আছে। এরপরে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজটার ওপর সামান্য নুন দিয়েছি, এটাকে একটু সফট হওয়ার জন্য আর তাড়াতাড়ি যাতে একটা ট্রান্সপারেন্ট কালার আসে। আর ওই যে রান্না করতে করতে যে তেল ছেটে, আমি সঙ্গে সঙ্গে ওই ওভেনটা একটু মুছে দিই, পরিষ্কার থাকলে নিজের কাজ করতে ভালো লাগে। এরপরে ওই পেঁয়াজটাকে খুব মানে ধরে ধরে ভাজা ভাজা করতে হবে। এরপরে ফ্রিজ থেকে আদা রসুনের পেস্টটা নিয়ে এলাম, বেশ অনেকটা আদা রসুনের পেস্ট আমি করে রেখেছি। এই আদা রসুনটা না আগে থেকে ছিল, মানে বাবার কাজের আগে থেকে কেনা ছিল আদা রসুনটা, ওটা পরে আমি ভালো করে ধুয়ে টুয়ে পেস্ট করে একবারে রেখে দিয়েছি, নতুন আনার আগে ওটা ব্যবহার করে নেব। আর এই দিকে টমেটোটা আমি ভালো করে দিয়ে নুন দিয়ে আরেকটু কষিয়ে নেব। আসলে কি হয়, আমি যখন আদা রসুন আনি অনেকটা বেশি পরিমাণে আনি, তো রান্না করতে করতে ইউজ হয়ে যায়, খুব বেশি দিন থাকে না, কিন্তু সেইবার আনার পরেই আর কি বন্ধ হয়ে গেল রান্না বান্না, তো ওই জন্য অনেকটাই ছিল। এরপরে আমি এই টমেটোগুলোকে ভালো করে নুন দিয়ে ঢেকে রাখবো যাতে কষে যায়। এই দিকে ঝটাপট করে ওই মাশরুমগুলোকে আমি কেটে নেব, কারণ ওদিকে আদা রসুনটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আদা রসুন দিয়ে ওটা ভালো করে কষছে, ততক্ষণে আমি এই যেগুলো বড় আছে সেগুলোকে 3 টুকরো করছি আর ছোটো ছোটোগুলোকে 2 টুকরো করছি। দেখবে এইভাবে করলে কিন্তু একদম মানে কালো হবে না, আর দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, বেশ কচকচ করবে খেতে। তো এদিকে আমি আশিসকে বললাম তুমি একটু চট করে কষাও না, ও আয়ুষ্মানের কাছে বসছে, কখনো ও আয়ুষ্মান ওই সময় পড়াশোনা করছে, ওর বাবা থাকলে ও একটু তাড়াতাড়ি পড়াশোনা করে নেয়। আর এখন একটু আশিস ঘরেতেই থাকতে পারছে, তার কারণ অফিসের স্টাফ যে আছে তার একটু বাইরের দিকে কাজ থাকছে বলে অফিসটা বন্ধ থাকে রাতের দিকে, ওই জন্য আশিস অফিসে আর যায় না, যায় খুব কম যায় যদি সেরকম দরকার থাকে। এরপর কিছু শুকনো মশলা দিলাম, নামমাত্র জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এরপরে এদিকে 2টো গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, পরে থেতো করে নেব। এখন এই মশলাটা যখন কষে গেছে, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার মধ্যে আমি কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। আগে আমি মাশরুম কাটতেও জানতাম না কিভাবে কাটতে হবে, আমি পুরো গোড়া থেকে আগে কেটে ফেলতাম, তারপর ছোটো ছোটো টুকরো করতাম, তাতে কালোও হয়ে যেত আর খেতেও ভালো লাগতো না, কিছু পেতামই না, সব তো জল বেরিয়ে যায়, মাশরুমে যে কত জল বেরোয় তার তো ঠিক নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি ইদানিং আমাকে অনেকেই বলে পায়েল তুমি রোজ ব্লগ দাও না কেন, আসলে পরিশ্রম করবার ইচ্ছেটাই চলে গেছে। একটা কথা বুঝেছি, ইউটিউবে পরিশ্রম করে সফলতা আসে না, তার কারণ যেখানে মানে মানুষ মারা যাওয়ার পর তার বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে বুঝতে পারছি যে পরিশ্রম করে মনে হয় কিছুই হবে না, সবটাই অ্যালগরিদমের খেলা। এটাই খারাপ লাগা আর কি, যে এত পরিশ্রম করেছি। সাধারণত চাকরি বাকরি করলে, পরিশ্রম করলে বা ভালো কাজ করলে তো সেখানে উন্নতি হয়, এক্ষেত্রে তো সেরকম কোনো আশা দেখি না। তারপরেও মনে হয় যে কেউ নিশ্চয়ই রান্না বান্না, সাংসারিক কাজকর্ম, ঘরোয়া বা একটু করে শান্তির হাওয়া
যদি আমার ব্লগে পায়, তাই আমি ব্লগগুলো বানাই। সবসময় একটা শান্তি আমি দিতে চাই আমার ব্লগের মধ্যে দিয়ে, যাতে মানুষ খুব সাধারণ জীবনযাত্রার মধ্যে, একদম মধ্যবিত্ত যেরকম জীবনযাত্রা হয়, নিজেদের রোজগারের ম্যাক্সিমামটাই চেষ্টা করি যে আমাদের যে সন্তান তার পড়াশোনার ওপর খরচা করে নিজেদের সেভিংস এবং তারপরেও একটা নিজেদের শান্তির নিট তৈরি করা, সেটা যেন করতে পারি। যাই হোক, বাকি যেটুকু সেটা হয়তো তোমরা বুঝতেই পারলে। একটু গরম মশলা দিলাম আর ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে এখন এটা হালকা করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে গেছিলো, তারপরে অল্প একটু চিনি দেব যাতে হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে। আর ব্যাস লাস্টে এক টুকরো ওই দিলাম হচ্ছে বাটার, ভীষণ ভালো লাগে খেতে। লাস্টে এই বাটারটা দেওয়ার জন্য না একদম টেস্ট অন্যরকম হয়ে যায়, রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিলো। তো এদিকে ডিনারে আজকের মাশরুম কষা বানালাম, তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করলাম। আর এইদিকে কটা রুটি বানাতে হবে, আটা মেখে রেখেছিলাম জানো তো, সেই মানে 6টা রুটি হবে। আশিস যেহেতু একটু রাত করে এসে চাটা খেলো, যার ফলে কি আমাকে আর 3টে রুটি করতে হয়নি, ওই সবার 2টো করেই হয়ে গেছে। আর আমি তো চা খাইনি, চা ওর মানে লিকার চা খাওয়া, ওটাকে আমি চা খাওয়ার মধ্যে ধরিই না আর কি। তো খাইনি বলে আর কি আমার খিদেটাও পেয়ে গেছিলো। আর এই যে ঝটাপট রুটিটা করে নিলাম। আগামীকাল চেষ্টা করব তোমাদের সাথে সকাল থেকে ব্লগ শুরু করার, কারণ 2টো দিন ছুটি আছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিও একটা দমকা ঠান্ডা বাতাস দিয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করো, আমি তাহলে খুশি হব আর ভীষণ ভালো লাগবে। কারণ আমি মনে করি তোমরা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার নয় বা আমার ভিডিও দেখছো না, তোমরা আমার খুব আপনজন, আমার বন্ধু বান্ধব আর কি। আমি সবসময় তোমাদের বন্ধু বলি, ফ্যামিলি তো দূরের কথা, আমার কাছে ফ্যামিলির থেকেও ইম্পর্টেন্ট বন্ধু। আমার বন্ধু ভাগ্যটা ভগবানের কৃপায় ভালো, যেমন তোমাদের মতন এত ভালো বন্ধু পেয়েছি। তো বিপদে আপদে আমি যেমন সবার পাশে থাকি, আমার বন্ধুরাও আমার পাশে থাকে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা। কে কী ডিনার বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বাই, ভালো থেকো সকলে।